আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইরান সম্পর্কে একটি বড় ঘটনা সামনে এসেছে। এই তথ্য ইসরায়েলেরই একটি সংবাদপত্রে কনফার্ম করা হয়েছে। জয়ের দাবি করার পরে ইরানের বিরুদ্ধে ইসরায়েল অনেক টাকা খরচ করেছে, প্রচারণা চালিয়েছে। আমেরিকা ও ইসরায়েল একসঙ্গে বারবার বলেছে 12 দিনের যুদ্ধে আমরা হামলা করে ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামকে নষ্ট করে দিয়েছি। নেতানিয়াহু তো এতটুকু পর্যন্ত বলে দিয়েছে যে আমরা ইরানকে বহু বছর পিছিয়ে দিয়েছে। কিন্তু আজ শত্রু নিজের মুখে মানছে, আর ইসরায়েল সরকারও সত্যের সামনে এসেছে। ইসরায়েল বুঝতে পেরেছে, স্বীকার করেছে। এই রইল টাইমস অফ ইসরায়েলের রিপোর্ট, যেখানে ইসরায়েল মানছে যে ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামকে নষ্ট করে দেওয়ার যে দাবি আমরা করেছিলাম তা সত্য নয়। যখন আমরা ইরানের মিসাইলকে হিট করেছিলাম, তাদের বেসকে হিট করেছিলাম, তখনও ইরানের কাছে 2000 ব্যালিস্টিক মিসাইল ছিল, আর আজও তাদের কাছে সমান সংখ্যক মিসাইল রয়েছে। তার উপর ইরান প্রচুর পরিমাণে নতুন মিসাইল তৈরি করছে। ইরান আগে যতটা শক্তিশালী ছিল, আজও আমাদের জন্য ঠিক ততটাই বড় হুমকি। তাই আমেরিকার সঙ্গে বসে কিভাবে এই সমস্যা থেকে বের হওয়া যায়, কিভাবে ইরানের ভয় থেকে মোকাবিলা করা যায়, সে বিষয়ে আমাদের আলোচনা করতে হবে। জি হ্যাঁ, এটাই ইসরায়েল নিজে স্বীকার করেছে। আর এখনও ইসরায়েলের ভয় সেই 57 বোনের একমাত্র ভাইকে, যার নাম ইরান। ওদিকে ইরান ইতিমধ্যে একাধিক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে এবং 28 ডিসেম্বর রাশিয়ার মিসাইলের ভেতর নিজের স্যাটেলাইট লাগিয়ে আরও 2টি ইরানি স্যাটেলাইট মহাকাশে পাঠাতে যাচ্ছে। এদিকে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী যখন বলেছেন যে আমি আলোচনার জন্য ইরান আসব না, তখন নম্রতা ও ভালোবাসা দেখিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী টুইট করে বলেছেন, আপনি যদি না আসতে চান, আসবেন না, তাহলে আমি নিজেই লেবানন আসব আলোচনার জন্য। অন্যদিকে ইরানের এক কমান্ডার বলেছেন, আমাদের নৈতিকতা ও আমাদের মানবতা আমাদেরকে অনুমতি দেয় না এমন অস্ত্র বানাতে যা মানব জাতিকে ধ্বংস করে। অর্থাৎ পরমাণু অস্ত্র তৈরির অভিযোগে ইরান স্পষ্ট করে বলে দিয়েছে, আমরা পরমাণু অস্ত্র বানাচ্ছি না। دفاعی رو که مد نظرمون هست دنبال این هستیم که هیچ غیر نظامی و کسی که با ما درگیر نیست در صحنه جنگمون و در صحنه دفاعمون جانش به خطر نیفته. یعنی ما در واقع دنبال اون کار ارزشیه। সারা দুনিয়া চেষ্টা করেছে ইরানকে দুর্বল প্রমাণ করতে, যাতে দেখানো যায় যে ইরান খুবই দুর্বল। কিন্তু 12 দিনের যে যুদ্ধ হয়েছে, সেখানে শেষ পর্যন্ত আমরা দেখেছি ইরানের সামনে ইসরায়েল ফরফর করছে। আর মিশর, কাতার, বাহরাইন এই দেশগুলোর মাধ্যমে ইসরায়েল ইরানকে বলেছিল যে আমাদের যুদ্ধবিরতি দরকার। আপনি বুঝুন 12 দিনের যুদ্ধে ইরানের হামলা কতটা সুনির্দিষ্ট ছিল। এ কারণেই আজ ইসরায়েল ইরানের সঙ্গে বদলা নেওয়ার আগে চুপ হয়ে গেছে। এই যে স্যাটেলাইট ইমেজ দেখাচ্ছি, এটি ইসরায়েলের। এটা সেই জায়গা যেখানে ইসরায়েল তাদের F-35 জেট রাখে, যাকে হ্যাঙ্গার বলা হয়। যেখানে ইসরায়েলের F-35 হ্যাঙ্গার ছিল, সহজ ভাষায় F-35 এর পার্কিং, সেখানে পর্যন্ত ইরানের মিসাইল গিয়ে পড়েছে। ড্যামেজের চিহ্ন, ক্ষতির দাগ এই ফাইটার জেটের স্ট্যান্ডের উপর স্পষ্ট দেখা যাচ্ছে। এরপরই পুরো দুনিয়ায় আলোড়ন পড়ে যায় ইরানের মিসাইল এবং ইরানের ক্ষমতা কতটা বেশি। আর আজ ইরানের বিরুদ্ধে ইসরায়েলের চালানো প্রোপাগান্ডাও পুরোপুরি ব্যর্থ। ওদিকে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান প্রথমে কাজাখস্তান গিয়েছিলেন। সেখানে সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন। এরপর তিনি তুর্কমেনিস্তানে গিয়েছেন। সেখানে তিনি সরকার ও ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। কিন্তু ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তার কথা বলতে গেলে তা এখনও দুর্বল। সীমান্ত এলাকায় সন্ত্রাসী হামলা হচ্ছে। এই দেখুন, গতকাল 4 জন IRGC কর্মকর্তা যারা সীমান্তের দায়িত্বে ছিলেন, তারা সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। অন্যদিকে ইরান ক্লাউড সিডিং করছে বৃষ্টি ঘটানোর জন্য। এই ভিডিওটি দেখুন, ইরান ক্লাউড সিডিং করেছে। এর ফলে পবিত্র হারাম শরীফের ভেতরে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। ক্লাউড সিডিং করে ইরান সফলভাবে বৃষ্টি নামাতে পেরেছে। ওদিকে খবর আসছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আগামী সপ্তাহে রাশিয়া সফর করবেন এবং রুশ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ইরানের পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদে হত্যাকাণ্ড তো আপনাদের নিশ্চয়ই মনে আছে। বলা হয়েছিল রোবট ব্যবহার করে তাকে হত্যা করা হয়েছিল, তার নিজ বাড়ির সামনে তাকে মারা হয়েছিল। এবার তদন্তের পর ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তা SNN ইরানি নিউজ চ্যানেলে বলেছেন, মোহসেন ফাখরিজাদেহকে যে হত্যা করা হয়েছিল তা ইসরায়েল করিয়েছিল এবং এটা করেছিল তাদেরই সঙ্গে কাজ করা এক ব্যক্তিকে কিনে নিয়ে। 25 দিনের জন্য সেই ব্যক্তি তৃতীয় একটি দেশের মাধ্যমে ইসরায়েল গিয়েছিল এবং সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে ফিরে এসেছিল। কমান্ডার আরও জানিয়েছেন, ইসরায়েল টাকা ঢেলে এভাবেই আমাদের লোকজনকে খুন করায়। ফাখরিজাদেহকে হত্যার জন্য 25 মিলিয়ন ইউরো খরচ করা হয়েছিল এবং আমাদের নিজেদের লোকদের বিশ্বাসঘাতক বানিয়ে ইসরায়েল আমাদের মানুষজনকে হত্যা করায়। অর্থাৎ কমান্ডার যা বলেছেন তা থেকে এটাই প্রমাণিত হয় যে ইরানের ইন্টারন্যাশনাল সিকিউরিটি আজও দুর্বল। ওদিকে নেতানিয়াহু লেবানন নিয়ে বৈঠক করেছেন, লেবাননের সঙ্গে কি করা হবে তা ঠিক করার জন্য। অনুমান করা হচ্ছে লেবাননের উপর বড় হামলার প্রস্তুতি চলছে। এদিকে লেবাননের হিজবুল্লাহ তীব্র নিন্দা করেছে তাদের নিজ সরকারের বিরুদ্ধে। তারা বলছে, আমাদের সরকার ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে যে বৈঠক করছে তা মোটেও সহ্য করা হবে না।
আজ ইসরায়েল যে ভুয়া শক্তির দম্ভে পুরো দুনিয়ায় লাফাচ্ছে, এটা তাদের নিজের শক্তি নয়। আমি আগেই বলেছি, ইসরায়েলের নিজের কোনো জমি নেই, নিজের কোনো অস্ত্র নেই, নিজের কোনো টাকা নেই। হ্যাঁ, প্রযুক্তি দিয়ে গিয়েছে, কিন্তু আমেরিকার ফান্ডিংয়ের কারণে। আজও ইসরায়েল মার্কিন অস্ত্রের জোরেই চালাচ্ছে তাদের দাপট। এ বিষয়ে আপনাদের একটি ঘটনা বলতে চাই। আজ ইসরায়েলের যে বিমান শক্তিকে এত শক্তিশালী বলে ধরা হয়, সেই শক্তি ইসরায়েল রাশিয়া থেকে চুরি করেছিল ইতিহাসে যখন 6 ডেজ ওয়ার হয়নি। তার আগে সোভিয়েত ইউনিয়ন যুগে যখন পুরো দুনিয়ায় আমেরিকা ও ইসরায়েলের তুলনায় রাশিয়ার বিমান ছিল সবচেয়ে শক্তিশালী, তখন রাশিয়ার ফাইটার জেট ইসরায়েল কোটি কোটি টাকা খরচ করে চুরি করেছিল। সেই ঘটনা সবকিছু প্রমাণসহ ব্যাখ্যা অন্য একটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এদিকে সিরিয়ার মাউন্ট হারমোনে এখনও ইসরায়েল উপস্থিতি আছে। এই দেখুন, যারা জোলানিকে পছন্দ করে তাদের মুখ এখানে বন্ধ হয়ে যায়, কারণ জোলানি থাকা সত্ত্বেও মাউন্ট হারমোন, যেখানে এই মুহূর্তে তীব্র তুষারপাত হচ্ছে, সেখানে ইসরায়েলি সেনা পাঠাচ্ছে এবং পুরোপুরি দখল করে নিয়েছে। বাশার আল আসাদকে গালাগালি করা মুসলমানদের মুখে এটা একটা চপেট আঘাত। বাশার আল আসাদ যেমনই হোক, সে ইসরায়েল ও ইহুদিদের সিরিয়া থেকে পরিষ্কার করে দিয়েছিল। কিন্তু আজ যখন জোলানি সরকার গঠন হয়েছে, তখন জোলানির সরকার সিরিয়ার ভেতরে ইহুদিদের দুটি সম্পত্তি আবার পুনরুদ্ধার করে সক্রিয় করে দিয়েছে। এই দেখুন, সিরিয়ার ইসরায়েলি রাব্বিরা জোলানির কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন। এই ভিডিওতে আপনি তৃতীয় প্রমাণও দেখুন। সিরিয়ার ভেতরে ইহুদিদের একটি ধর্মীয় স্থান, যা বাশার আল আসাদ বন্ধ করে দিয়েছিলেন, জোলানি আপনাদের প্রিয় সরকার সেই উপাসনালয়টি আবার খুলে দিয়েছে। কিন্তু অন্যদিকে মাননীয় জোলানি সাহেব বলছেন, আমরা সিরিয়ার জমির এক কণাও কাউকে দেব না। ইসরায়েলের নাম নিতে জোলানির সমস্যা হচ্ছে। কিন্তু একটি গুনাহ আছে, যেটা বাশার আল আসাদের সময় হয়েছিল, তা অস্বীকার করা যায় না। যে ব্যক্তি বাশার আল আসাদের বিরুদ্ধে কথা বলতো, বাশার আল আসাদ তাকে জীবন্ত কেটে ফেলত। তিনি আহলে সুন্নাতদের গণহত্যা করেছিলেন। জেলের ভেতরে তিনি এমন অত্যাচার করেছেন, যেমন অত্যাচার আজ ইসরায়েল করছে। তার সেই অত্যাচারের উপর ডকুমেন্টারি বানিয়ে জোলানি সরকার প্রদর্শন করেছে, যেখানে দেখা গেছে সিরিয়ার সাধারণ মানুষ সেখানে উপস্থিত হয়েছে। জোলানিকেও সেখানে কাঁদতে দেখা গেছে। সিরিয়ার সাধারণ মানুষ সেই ডকুমেন্টারি দেখে নিজের অতীতের ইতিহাস মনে করে ফুঁফিয়ে কেঁদে উঠেছে। এদিকে মিশরের সাথে $35 বিলিয়ন গ্যাস চুক্তি আটকে রেখেছিল ইসরায়েল। 3 দিন আগেই মিশর বলেছিল, আমরা নেতানিয়াহুর সঙ্গে কথা বলবো, চুক্তি নিয়ে আলোচনা করব, এমনকি ইসরায়েলের অবস্থানও বুঝব। শুধু ইসরায়েল যেন গ্যাস চুক্তি অনুমোদন করে এবং গাজার কিছু এলাকা থেকে সরে যায়। এখন আপডেট হলো, ইসরায়েল মিশরের সাথে এই $35 বিলিয়ন চুক্তি অনুমোদন করতে যাচ্ছে। এখানে দেখুন মিশরের ঘৃণ্য চেহারা। তার কাছে গাজা, ফিলিস্তিন, ওয়েস্ট ব্যাংক কোনো ব্যাপার নয়। তার কাছে সবচেয়ে জরুরি হলো চুক্তি। এ কারণেই উলামায়ে কেরামগণ বলেছেন, যে মানুষ দিন ছেড়ে দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যায়, সে দিন থেকে দূরে সরে যায়। ওদিকে ইয়েমেনের হুতিরা জাতিসংঘের একজন স্টাফ সদস্যকে অপহরণ করে রেখেছে। তাই আমেরিকা হুতিদের কাছে দাবি করেছে জাতিসংঘের কর্মীকে অবিলম্বে মুক্তি দিতে হবে। অন্যদিকে সুইজারল্যান্ডের গায়ক নিমো, যিনি গত বছর ইউরোভিশনের জয়ী ছিলেন, তিনি নিজের পুরস্কার ফেরত দিয়েছেন, কারণ ইউরোভিশন ইসরায়েলকে প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি দিয়েছে। এদিকে ইসরায়েলের ভেতরকার এই ছবি দেখুন, একটি ট্রান্সফরমারে বিস্ফোরণ হয়েছে, আগুন লেগেছে এবং এরপর সেখানে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল। ইরাক 1 সপ্তাহ আগে হিজবুল্লাহ ও হুতিদের সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। তীব্র সমালোচনা, চাপ ও বিরোধের পর ইরাক বলেছিল, না এটি ভুলবশত হয়েছে, সিস্টেমের গ্লিচ। এবং 1 সপ্তাহ পরে ইরাক হিজবুল্লাহ ও হুতিদের সন্ত্রাসী তালিকা থেকে সরিয়ে দিয়েছে। ওদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস স্পেন সফরে গিয়েছিলেন। স্পেন সবসময় ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে, তাই স্পেনের প্রধানমন্ত্রী বলেছেন, ফিলিস্তিনিদের উপর হওয়া গণহত্যায় যিনি দায়ী হবেন তাকে শাস্তি পেতেই হবে। স্পেন কিভাবে ফিলিস্তিনের পাশে আছে তা দেখুন। স্পেনের প্রধানমন্ত্রী ফিলিস্তিনি প্রেসিডেন্টের হাত ধরার একটি ছবি পোস্ট করেছেন এবং লিখেছেন, আমরা ফিলিস্তিনের হাত ধরে ফিলিস্তিনের পাশে আছি। যদি কেউ মনে করে গাজায় সব ঠিক হয়ে গেছে, এটি ভুল ধারণা। কিছুক্ষণ আগে আবারও ইসরায়েল গাজায় বিমান হামলা করেছে, যেখানে একজন নারী নিহত হয়েছেন এবং বহু মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন। ইসরায়েলের দাদাগিরি চলছে। গাজার কাছে যখন আন্তর্জাতিক সামরিক ঘাঁটি তৈরি করা হয়েছে, তাহলে ইউরোপের কমান্ডাররাও তো সেখানে আসতে পারেন। কিন্তু যখন ইউরোপীয় কমান্ডাররা গাজার সেই আন্তর্জাতিক ঘাঁটিতে যেতে চেষ্টা করলেন, ইসরায়েল আমেরিকাকে বলছে এরা যেন এখানে না আসে, না হলে এরা আমাদের গোপন তথ্য ফাঁস করে দেবে। তাই আমেরিকা ও ইসরায়েল মিলে ইউরোপীয় কমান্ডারদের গাজার সেই আন্তর্জাতিক সেনা ঘাঁটিতে প্রবেশ করতে বাধা দিয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।